নমস্কার, আমি শিল্পা। আপনারা দেখছেন বাংলা বার্তা। আজ জানাবো পুরো দিনের আলোচিত 10টি প্রধান সংবাদ। শুরুতেই দেখে নেওয়া যাক আজকের হেডলাইন। শীতকালীন অধিবেশন কবে হবে প্রশ্ন উঠছে বিধানসভার অন্দরে। এসআইআরই কি কারণ? মুখ্যমন্ত্রী বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন, ওয়াকফ আইন নিয়ে রাজ্যপালের দুয়ারে অধীর। শেষ দিনেও ফিল আপ করেননি মুখ্যমন্ত্রী, জানিয়ে দিলেন নিজের অনর অবস্থান। বারাণসীতে শুরু হলো দেশের প্রথম হাইড্রোজেন চালিত ওয়াটার ট্যাক্সি, নৌ পরিবহনে সবুজ সংকেত। 7 রাজ্যে ফের এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করল কমিশন। উত্তরপ্রদেশকে সবচেয়ে বেশি, বাড়তি সময় নয় পশ্চিমবঙ্গকে। চিংড়িহাটা মেট্রো নিয়ে জট অব্যাহত, ফের সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ হাইকোর্টের। এনুমারেশন ফর্ম ভরেছেন কিন্তু খসড়া ভোটার তালিকায় নাম রয়েছে কে, কিভাবে খুঁজবেন নিজের নাম, রইল পদ্ধতি। কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী জনসভা শুনতে এসে ভিড়ের মধ্যে গলার হার খোয়ালেন একাধিক মহিলা। এসআইআর এর সময় যদি একজন যোগ্য ভোটারও বাদ যায় তাহলে আমি ধর্নায় বসবো, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। গীতাপাঠ অনুষ্ঠানে নিরামিষ বলে আমিষ বিক্রি, জামিন পেয়ে প্যাটিস বিক্রেতাকে পাল্টাতো 3 ধৃতর। এবার আসছি বিস্তারিত খবরে। বিধানসভার অধিবেশন বসবে কিনা তা পুরোপুরি নির্ভর করে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারের কাছে অধিবেশন সংক্রান্ত কোনো বিল, প্রস্তাব বা অন্য কোনো বিষয় থাকলে তা স্পিকারকে জানানো হয়। বছর শেষ হতে আর মাত্র 3 সপ্তাহ বাকি। এখনও পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হয়নি। এমত অবস্থায় বিধানসভার অন্দরে প্রশ্ন উঠছে, আদেও কি এবার শীতকালীন অধিবেশন হবে? কারণ প্রতি বছর নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বসে শীতকালীন অধিবেশন। কিন্তু এবার ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও শীতকালীন অধিবেশন নিয়ে কোনো উচ্চবাচ্য নেই বিধানসভার সচিবালয়ের। তবে রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর কারণেই শীতকালীন অধিবেশন নিয়ে সিদ্ধান্ত নিতে পারছে না রাজ্য সরকার। আর বিধানসভার অধিবেশন বসবে কিনা সেদিকে নজর রেখে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি পরিষদীয় দল। বিধানসভার অন্দরের একটি সূত্র জানাচ্ছে, বিধানসভা অধিবেশন বসবে কিনা তা পুরোপুরি নির্ভর করে রাজ্য সরকারের উপর। রাজ্য সরকারের কাছে অধিবেশন সংক্রান্ত কোনো বিল, প্রস্তাব বা অন্য কোনো বিষয় থাকলে তা স্পিকারকে জানানো হয়। স্পিকার রাজভবনের সঙ্গে সমন্বয় করে বিধানসভার অধিবেশন ডাকেন। কিন্তু এক্ষেত্রে নবান্ন থেকে শীতকালীন অধিবেশন বসানোর কোনো বার্তা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে আসেনি, তাই তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করছেন না। তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ জানিয়েছেন, শীতকালীন অধিবেশনের প্রস্তুতি শুরু করতে তার কাছে এখনো কোনো নির্দেশ আসেনি। তবে তৃণমূল পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে, সম্প্রতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দলের সব বিধায়ককে এসআইআর এর কাজে মনোনিবেশ করতে। সেই নির্দেশ মেনে তৃণমূল বিধায়কেরা নিজ নিজ এলাকায় এসআইআর এর কাজে মন দিয়েছেন। তাই রাজ্য সরকারের তরফে বিধানসভার শীতকালীন অধিবেশন নিয়ে কোনো প্রস্তুতি নেওয়া হয়নি বলেই আইন দফতর সূত্রে খবর। প্রসঙ্গত, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে এই শীতকালীন অধিবেশন হচ্ছে শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তীকালীন বাজেট অধিবেশন বসবে কয়েক দিনের জন্য। যদি এবছর শীতকালীন অধিবেশনে কোনো কারণে না বসে তাহলে চলতি সপ্তদশ বিধানসভার আর কোনো পূর্ণাঙ্গ অধিবেশন হবে না। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ কোনো পক্ষেই, কারণ 19শে নভেম্বর পেরিয়ে গেলে আর শীতকালীন অধিবেশন বসার সম্ভাবনা কমে যাবে। যেহেতু 22-23 তারিখ থেকেই রাজ্যে বড়দিন এবং ইংরেজি নববর্ষের উৎসব শুরু হয়ে যাবে, আর কোনো উৎসবের সময় রাজ্য সরকার কোনো রকম সরকারি কর্মসূচি করার পক্ষপাতী নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বিধানসভার আধিকারিকদের একাংশই মনে করছে, শীতকালের উৎসব শুরু হওয়ার আগে দিন দুয়েকের শীতকালীন অধিবেশন হতেই পারে। ওয়াকফ আইন নিয়ে ফের সরব কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এ ব্যাপারে শুক্রবার তীব্র ভাষায় রাজ্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে তিনি বলেন, ওয়াকফ আইন আসলে সংখ্যালঘুদের উপর অত্যাচার। সরকারের উদ্দেশ্যই হলেও আল্লাহর নামে নথিভুক্ত সম্পত্তিকে নিজের দখলে নেওয়া। অধীরের দাবি, পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে প্রায় 55,000 একক ওয়াকফ সম্পত্তি, আর গোটা দেশে সংখ্যাটা প্রায় 8 লক্ষ। তার অভিযোগ, এই সমস্ত সম্পত্তির কোনো শ্বেতপত্র প্রকাশ করে না সরকার। কয়েক মাসে এত নথিভুক্তিকরণ সম্ভবই নয়। তার কথায় রাজ্যের জেলায় জেলায় ওয়াকফ সম্পত্তি রয়েছে, কিন্তু সেগুলোর একাংশে মদের দোকান পর্যন্ত চালু হয়েছে। আরও এক ধাপ এগিয়ে অধীর বলেন, কাল কাউকে দাফন করতেও চাইলে সংখ্যালঘুদের সরকারি জমিতে যেতে হবে। মুসলিম কিনা তা প্রমাণ করতে হবে নথিভুক্তির আগে। এটা লজ্জাজনক।
ওয়াকফ সম্পত্তি রক্ষায় কংগ্রেস শাসনের কথা তুলে ধরে অধীর বলেন, ঝাঁসির রানী থেকে লখনউয়ের বেগম অনেকে প্রাণ দিয়েছেন ওয়াকফ সম্পত্তি রক্ষায়। সিপাহী বিদ্রোহে ওয়াকফের আয় ব্যবহার হয়েছিল ব্রিটিশ বিরোধী লড়াইয়ে। তৃণমূল সরকারের উদ্দেশ্যে তার সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রী বাংলার মুসলিমদের দুধেল গাই ভাবেন। আশা করেছিলাম তিনি এই বিল পাশ হতে দেবেন না, কিন্তু আজ সংখ্যালঘুর সম্পত্তিকেই অবজ্ঞা করা হচ্ছে। ওয়াকফ আইন কার্যকর না হওয়া পর্যন্ত সরকার যাতে কোনো সম্পত্তিতে দখল না নিতে পারে সেই দাবিতেই এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অধীরের কটাক্ষ, আগামী দিনে তৃণমূল থাকবে না, কিন্তু ওয়াকফ সম্পত্তির অবজ্ঞা আমরা কোনো অবস্থাতেই হতে দেব না। এসআইআর আবহে নাগরিকদের নাম যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের আগে এসআইআর করে ভোটারদের তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। নির্বাচন কমিশনের পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, কিন্তু এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের ওই ফর্ম পূরণ করেননি। বাংলার মানুষের সকলের নাম ভোটার তালিকায় না ওঠা পর্যন্ত তিনি ফর্ম পূরণ করবেন না বলে আগেই জানিয়েছিলেন। এবার সেই সিদ্ধান্তে তিনি অনড় রইলেন। এদিকে বাংলায় এসআইআর এর প্রথম পর্বের শেষ দিন 11ই ডিসেম্বর রাত 12টার মধ্যে এনুমারেশন ফর্ম ফিলআপের কাজ শেষ করতে হবে বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এখনও এনুমারেশন ফর্ম পূরণ করেননি। কেন এখনও ফর্ম ফিলআপ করেননি তার কারণও নিজেই জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শুনুন, আমি এখনও ফর্ম ফিলআপ করিনি। আমি 3 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার সাংসদ হয়েছি, আর আপনাদের আশীর্বাদ শুভেচ্ছায় 3 বার মুখ্যমন্ত্রীও হয়েছি। আমাকে আজকে এই দাঙ্গাবাজদের কাছে প্রমাণ করতে হবে আমি ভারতের নাগরিক কিনা। তার চেয়ে নাক্ষত দেওয়া অনেক ভালো। অন্যদিকে এসআইআর নিয়ে এদিনের সভা থেকেও ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দেশ যখন স্বাধীন হয়েছিল কোথায় ছিলে তোমরা? ইংরেজদের রাজত্বের সময় ওদের দাসত্ব করেছো তোমরা, আজকে দেশ চেনাচ্ছ আমাদের। রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিম, রাজা রামমোহনকে অসম্মান করে, নেতাজিকে অসম্মান করে, মাতঙ্গিনী ক্ষুদিরামকে অসম্মান করে, এটা কোন ভারত? তৃণমূল এসআইআর এর বিরোধী নয়, কিন্তু যেভাবে তাড়াহুড়ো করে 2 মাসের মধ্যে গোটা এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা করছে সেটাতে আপত্তি আছে। এছাড়াও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি একজন চিহ্নিত ভোটার। আগে থেকেই তার নাম ভোটার তালিকায় নথিভুক্ত রয়েছে, তাই তিনি ফর্ম ফিলআপ না করলেও অসুবিধা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর মতো পদে থাকা ব্যক্তিদের স্বাভাবিকভাবেই নাম নথিভুক্ত হয়ে যায়। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আমরা তো বলেইছিলাম সময় নিয়ে এসআইআর করো, এত তাড়াহুড়ো কেন? ওয়াই সো হাংরি? আসলে গায়ের জোরে বাংলা দখল করতে চাইছে, ভাবছে বিহারের মতো এখানেও করবে, কিন্তু আমরা থাকতে ওদের গা জোয়ারি বরদাস্ত করব না। বারাণসীতে আনুষ্ঠানিকভাবে চালু হলো দেশের প্রথম হাইড্রোজেন চালিত ওয়াটার ট্যাক্সি। নৌ পরিবহনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহারের পথে এটি বড় পদক্ষেপ বলে মনে করছে কেন্দ্র। মঙ্গলবার নমঘাট থেকে পরিষেবার উদ্বোধন করেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। আপাতত এই ট্যাক্সি নমঘাট এবং রবিক দাস ঘাটের মধ্যে পরিষেবা দেবে, পরে অশ্বীঘাট এবং মর্কন্ডেয় ধাম পর্যন্ত রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে। কোচিন শিপইয়ার্ডে তৈরি এই আধুনিক নৌযানে রয়েছে হাইব্রিড ইলেকট্রনিক হাইড্রোজেন ইঞ্জিন, যার ফলে বায়ু দূষণ কমবে এবং শব্দ দূষণ ছাড়াই যাত্রা সম্পন্ন হবে। নৌযানটিতে রয়েছে নিরামিষ খাবারের ব্যবস্থা, সিসিটিভি নজরদারি, বায়ো টয়লেট সহ যাত্রীদের জন্য আধুনিক নিরাপত্তা এবং আরামের যাবতীয় সুবিধা। ভেসেলটি দিনে 7 থেকে 8টি রাউন্ড ট্রিপ করবে এবং একসঙ্গে 50 জন যাত্রী বহন করার ক্ষমতা রয়েছে। এক বেসরকারি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই ট্যাক্সিতে রয়েছে 5টি হাইড্রোজেন সিলিন্ডার এবং এতে 12,038 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তোলার ক্ষমতা রয়েছে বলে উল্লেখ করা হয়। নৌযানে 3 কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেলও লাগানো হয়েছে। কেন্দ্র মনে করছে এই উদ্যোগ মেক ইন ইন্ডিয়া এবং গ্রিন ট্রান্সপোর্টেশন নীতিকে আরও এগিয়ে নিয়ে যাবে। কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। কমিশন আগেই জানিয়েছিল অতিরিক্ত সময় লাগবে কিনা, এবার সেই মতন পদক্ষেপ করল। 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর। তার মধ্যে 7 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা আবার বৃদ্ধি করল নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ, অর্থাৎ পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শেষ করার সময়সীমা বৃদ্ধি করেনি কমিশন।
কেরলকে আগেই বাড়তি সময় দেওয়া হয়েছিল, এবার এসআইআর এর কাজ শেষ করার জন্য বাড়তি সময় পাচ্ছে তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশ। কাজ শেষ করার জন্য সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে। বিজ্ঞপ্তি দিয়ে কমিশন প্রথমে জানিয়েছিল 4 ডিসেম্বর এনুমারেশন প্রক্রিয়া শেষ করতে হবে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তারপরে সেই সময়সীমা 7 দিন বৃদ্ধি করেছিল কমিশন। সেই সময়সীমা বৃহস্পতিবার 11 ডিসেম্বর শেষ হচ্ছে। কমিশন আগেই জানিয়েছিল এই কাজ শেষ করতে অতিরিক্ত সময় লাগবে কি না, এবার সেই মতোই পদক্ষেপ করলো। তামিলনাড়ু এবং গুজরাটকে 14 ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে এনুমারেশন প্রক্রিয়া। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 19 ডিসেম্বর। মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে এই কাজ শেষ করতে হবে 18 ডিসেম্বরের মধ্যে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। সবচেয়ে বেশি সময় পেয়েছে উত্তরপ্রদেশ। তাদের এনুমারেশন প্রক্রিয়া শেষ করার জন্য 26 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। খসড়া তালিকা প্রকাশ করতে হবে 31 ডিসেম্বর। কেরলের ক্ষেত্রে সময়সীমা আগে বৃদ্ধি করে 18 ডিসেম্বর করা হয়েছিল, তাদের খসড়া তালিকা প্রকাশ করতে হবে 23 ডিসেম্বর। পশ্চিমবঙ্গের সিইও দফতর সূত্রে খবর, এ রাজ্যে যেভাবে এসআইআর এর কাজ এগিয়েছে তাতে অতিরিক্ত সময় লাগবে না। তারা জানিয়েছে এসআইআর এর মূল কাজ পশ্চিমবঙ্গে প্রায় শেষ। তাছাড়া সামনে বিধানসভা ভোট রয়েছে, তাই অতিরিক্ত সময় নেওয়া হবে না। কমিশনের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হবে এই রাজ্যে, সে কারণে অতিরিক্ত সময় দেওয়া হয়নি পশ্চিমবঙ্গকে। অন্যদিকে উত্তরপ্রদেশ বড় রাজ্য, ভোটারের সংখ্যা বেশি থাকায় বিএলওদের চাপ বেশি। কেরলে পঞ্চায়েত নির্বাচন চলছিল, তামিলনাড়ুতে প্রাকৃতিক দুর্যোগ চলছিল, আন্দামান নিকোবরে ডিজিটাইজেশনের কাজ চলছে ধীর গতিতে। সেই সমস্ত কারণে এই রাজ্যগুলির তরফে অতিরিক্ত সময় চাওয়া হয়েছিল কমিশনের কাছে। সেই আবেদন মেনে 7 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে অতিরিক্ত সময় দেওয়া হয়েছে বলে খবর। গত শুক্রবার 12টি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসেছিল কমিশন। এসআইআর এর কাজ সংক্রান্ত নানান বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, ওই বৈঠকে অতিরিক্ত সময় নিয়ে কথা হয়। জানা গেছে ওই বৈঠকে কমিশন জানিয়েছে এই 12টি রাজ্যের মধ্যে এসআইআর করতে কোনো রাজ্যের অতিরিক্ত সময় লাগলে জানাতে হবে। সেই সময় দিতে রাজি বলেও জানায় কমিশন। গত 4 নভেম্বর থেকে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়। আগেই বলা হয়েছিল 4 ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 9 ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং 2026 সালের 7 ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে গত 30 নভেম্বর বিজ্ঞপ্তি জারি করে 7 দিন বাড়িয়ে দেওয়ার কথা জানায় কমিশন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হবে 11 ডিসেম্বরের মধ্যে। তার মধ্যে বুথ ব্যবস্থাপনাও সেরে ফেলতে হবে। 12 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত চলবে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে 16 ডিসেম্বর মঙ্গলবার। তারপর সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই সময়সীমা মেনেই চলবে এসআইআর প্রক্রিয়া। চিংড়িহাটা মেট্রো সম্প্রসারণ নিয়ে কিছুতেই কাটছে না জট। মেট্রো রেলের বকেয়া কাজ মেটাতে রাজ্য এবং মেট্রো রেল সহ অন্যান্য সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ কলকাতা হাইকোর্টের। শুক্রবার রাজ্যকে তাদের প্রতিনিধিদের নাম জানাতে হবে। কবে, কখন, কোথায় এই বৈঠক করা হলে সুবিধা হবে তা সব পক্ষের সম্মতিতে স্থির করবে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। দীর্ঘ সময় ধরে চিংড়িহাটা মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশনকে। এ নিয়ে স্থানীয় এক বাসিন্দা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে গত 5 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে। জটিলতা কিভাবে কাটানো যায় তা জানতেই মূলত এজের বক্তব্য শুনতে চেয়েছিল আদালত। গত সোমবার মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, নির্ধারিত এলাকায় ব্লক করে দিলে অ্যাম্বুলেন্সের মতন জরুরি পরিষেবা চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। যদিও এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি বেঞ্চ। বিচারপতির মন্তব্য, যে সমস্যার কথা আজ বলছেন তা তো যে কোনো সময় ঘটতে পারে। কাজ যখনই শুরু হবে এমন অসুবিধে থাকবে, তাই বলে এত বড় প্রকল্প কি থেমে থাকবে? বৃহস্পতিবারের মধ্যে রাজ্যকে নতুন করে আদালতের কাছে সময়সূচি দিতে হবে। সে প্রতিবেদনে নতুন কোনো অজুহাত শুনতে রাজি নয় আদালত, বরং দ্রুত প্রকল্প বাস্তবায়নে কার্যকর পদক্ষেপের উপরেই জোর দেয় ডিভিশন বেঞ্চ। এই একই মামলায় বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের পর্যবেক্ষণ, সাবওয়ের কাজ না হলে সমস্যায় পড়বেন সাধারণ মানুষ। জট খুলতে রাজ্য সরকারকে আলোচনায় বসার পরামর্শ ডিভিশন বেঞ্চের। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির পর্যবেক্ষণ,
কোভিড যদি আবার ফেরত না আসে তাহলে রাস্তায় গাড়ির চাপ কোনো দিন কমবে না। কোনো না কোনো দিন তো কাজ করতে হবে, সেদিন তো যান নিয়ন্ত্রণ করতেই হবে। বলে রাখা ভালো, বুধবার কেন্দ্র, রাজ্য এবং আরভিএনএল আধিকারিকদের মধ্যে একটি বৈঠক হয়েছে। আবার বৈঠক হলে নিজে সশরীরে উপস্থিত থাকবেন বলে জানান রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।